নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আজ ফাঁসির দাবি নিয়ে হাইকোর্টে যাবে রাজ্য, এই বিষয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন কাণ্ডে ধর্ষণ খুনের ঘটনাতে আজকে সাজা ঘোষণা করা হয়েছে ও সঞ্জয় রায়ের, এবং তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আজকে এই যে সাজা দেওয়া হয়েছে তা নিয়ে একেবারেই খুশি নন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টেই এই বিষয়ে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন যে ফাঁসির দাবি নিয়ে হাইকোর্টে যাবে রাজ্য। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছেন, কি উল্লেখ করেছেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের জেলা সফরে রয়েছেন। তিনি মালদা দাঁড়িয়ে তিনি এই রায়ে আশাহত বলেছিলেন এবং তারপরে কিছুক্ষণ আগে তিনি একটি টুইট করেছেন এবং সেখানে বলেছেন যে তারা উচ্চ আদালতে যাবেন, অর্থাৎ হাইকোর্টে যাবেন। কারণ যে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য তারা দাবি করেছিলেন সেই ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি এবং সেই রায়েতে তিনি আশাহত হয়েছেন। এবং যেভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে এবং যে জঘন্য উপায়ে তার মৃত্যু হয়েছে, এটা রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস। সেই জন্যই তারা হাইকোর্টের আবেদন করতে চলেছেন এবং আগামী কাল বা পরশু এ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন এবং সরকারি যারা আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর.জি. করের ঘটনা ঘটার 3 দিন পরেই তিনি রাস্তায় নেমেছিলেন এবং ফাঁসির দাবি করেছিলেন। গত কয়েকদিন ধরেও তিনি সেই ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ডের কথা বলেছিলেন। আজকে রায়ের পর মালদায় দাঁড়িয়ে বলেছেন এই রায়ে তিনি আশাহত হয়েছেন এবং ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে তিনি কথা বলেছেন। এবং বেশ কয়েকটি অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে যেসব ঘটনা ঘটেছে, যেমন জয়নগরে যে ঘটনা ঘটেছে এবং হুগলিতে যে ঘটনা ঘটেছে, সেখানেও রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা তারা শোনাতে পেরেছিল সেই পরিবারগুলোকে। সেই জায়গায় আর.জি. করের যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা উচ্চ আদালতে যেতে চলেছেন এবং আগামীকাল বা পরশু তারা আদালতের দ্বারস্থ হবেন। অভিক, ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, অত্যন্ত বড় খবর এই মুহূর্তের, যেখানে ফাঁসির দাবি নিয়ে হাইকোর্টে যেতে চলেছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টেই তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন আর.জি. কর কাণ্ডে ধর্ষণ এবং খুনের ঘটনাতে সঞ্জয় রায় তার সাজা ঘোষণা হয়েছে, যেখানে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। আর ফাঁসির দাবি নিয়ে এবার হাইকোর্টে যেতে চলেছে রাজ্য। কারণ আজকের এই রায়, সেই রায়ে একেবারেই খুশি নন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ইডির মামলাতে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই স্পেশাল কোর্টে জামিন মঞ্জুর করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়। আপনাদের মনে থাকবে 2022 সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি এবার জামিন পেলেন। ইডির মামলায় তিনি জামিন পেয়েছেন। ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই এর স্পেশাল কোর্টে জামিন মঞ্জুর করা হয়েছে তার। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে সিবিআই স্পেশাল কোর্টে জামিন মঞ্জুর করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আগে থেকেই তিনি তার জামিন যাতে মঞ্জুর করা হয় সেই নিয়ে একাধিকবার আবেদন করেছিলেন। এবার ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2022-এর জুলাই মাসে তাকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এবার জামিন পেলেন ইডির মামলাতে। আর পার্থ চট্টোপাধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যার কারণে এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে এবং সেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়েছেন তিনি। আর এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। আজ ভার্চুয়াল হাজিরা থাকলেও সেখানে উপস্থিত হতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়। তার শারীরিক অসুস্থতা যেভাবে বাড়ছিল, তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, তার দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, সেই বিষয়ে তিনি আদালতের কাছে জানিয়েও
ছিলেন। আজ এসএসকেএম হাসপাতালে কিছুক্ষণ আগেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। জানেন, যেখানে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হতে হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে, অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে এখানে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তার, এবং যার কারণেই এসএসকেএম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিছুক্ষণ আগেই তাকে সেখানে নিয়ে আসা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং অসুস্থ হয়ে পড়েছেন তিনি এই মুহূর্তে, যার কারণে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত সেখানেই চিকিৎসাধীন থাকবেন তিনি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। আজ ভার্চুয়াল হাজিরা দেওয়ার কথা ছিল তার, কিন্তু হাজিরা দিতে পারেননি। তার শারীরিক অসুস্থতা থাকার কারণে, শ্বাসকষ্টজনিত সমস্যা তার আগে থেকেই ছিল, সেই বিষয়ে একাধিকবার আগেও জানিয়েও ছিলেন তিনি আদালতের কাছে, এবং শ্বাসকষ্টজনিত সমস্যা আজকে এতটাই বেড়ে যায় যার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগেই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানে চিকিৎসাধীন থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, পার্থ চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে রয়েছেন, তাকে নিয়ে আসা হয়েছে সেখানে। আজই ইডির মামলাতে জামিন মঞ্জুর হয়েছে তার। সিবিআই স্পেশাল কোর্টে একদিকে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তবে অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়, যার কারণে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসাধীন থাকবেন আপাতত পার্থ চট্টোপাধ্যায়। তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে এবং দীর্ঘদিন ধরেই এই ধরনের সমস্যায় তিনি ভুগছিলেন এবং একাধিকবার তিনি এই বিষয়ে আদালতের কাছে জানিয়েও ছিলেন। পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি দেবাশিস গুপ্ত। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া আসা হয়েছে, কি অবস্থায় রয়েছেন তিনি, তার শারীরিক অবস্থা কি রকম রয়েছে? দেখো, আমরা যেটা সন্ধ্যে ঠিক 6টা থেকে 6:30 নাগাদ এসএসকেএম হসপিটালে নিয়ে আসে পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর নিয়ে এসে সেখানে প্রথমে নিয়ে আসে এই এমার্জেন্সি, আমি আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ বেরাকে বলবো দেখানোর জন্য, এই এমার্জেন্সিতে নিয়ে আসে। এই এমার্জেন্সির পরে তাকে নিয়ে যাওয়া হয় কার্ডিওলজি এমার্জেন্সিতে, এবং সেই কার্ডিওলজি এমার্জেন্সিতে বেশ কিছুক্ষণ তাকে অবজারভেশনে রাখা হয়, এবং তারপরে সেই অবজারভেশনের পরে তাকে আবারও নিয়ে আসা হয় এই এসএসকেএম এর এই এমার্জেন্সি ওয়ার্ডে। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এমার্জেন্সি ওয়ার্ডেই রয়েছে এবং এখানে তার চিকিৎসা চলছে। এখন যতদূর আমরা জানতে পারছি যে তাকে এমার্জেন্সি অবজারভেশনে রাখা হয়েছে এবং তিনি এখানেই রয়েছেন, ডাক্তারদের ভিতরে রয়েছেন। এবং যতদূর আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র মারফত যে শ্বাসকষ্টজনিত কারণে তাকে নিয়ে আসা হয়েছে। তার ইতিমধ্যেই বুকে চেস্টের পরীক্ষা করা হয়েছে এবং তিনি যখন আসছেন তখন দেখা গেছে মুখে তার মাস্ক রয়েছে এবং তার সঙ্গে অক্সিজেন সিলিন্ডারও কিন্তু তার সঙ্গে রাখা রয়েছে। অর্থাৎ খুব সহজেই অনুমান করা যায়, যেটা আমরা জানতে পারছি, যে শ্বাসকষ্টজনিত কারণে তাকে নিয়ে আসেন। যদিও পার্থ চট্টোপাধ্যায় আরও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তার শারীরিক দুর্বলতা রয়েছে, কেন তার দীর্ঘদিন ধরে কিন্তু তিনি জেল হাসপাতালেও এর আগে ছিল। কেন তুমি জানো যে সিবিআই এবং ইডির মামলায় তাকে, নিয়োগ দুর্নীতি মামলা, তাকে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, তারপরে ইডি তাকে গ্রেপ্তার করে এবং সম্প্রতি ইডির মামলায় আজই তার কিন্তু জামিন হয়েছে। সিবিআই আবার নতুন করে তার উপর একটি মামলা দায়ের করেছে, সেই মামলায় এখনো তিনি কিন্তু জেলে রয়েছেন। সেই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায় একদিকে যেমন বার্ধক্যজনিত কারণ রয়েছে, বেশ কিছু তার কিন্তু চিকিৎসা আগে থেকেই চলছিল, সেটা যেমন কারণ রয়েছে। ইতিমধ্যে জেলে থাকাকালীন তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং রীতিমতো তার শ্বাসকষ্ট হয়, তখন জেল কর্তৃপক্ষ তাকে পাঠায় এসএসকেএম হাসপাতালে, এবং এসএসকেএম হাসপাতালে আসার পরে, এমার্জেন্সি বিভাগে আসার পরেই তাকে নিয়ে যাওয়া হয় সেখানে কার্ডিওলজি এমার্জেন্সি। সেখানে ডাক্তাররা বেশ কিছুক্ষণ তাকে অবজারভেশনে রাখার পরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সিতে। এবং আমরা যতদূর জানতে পারছি সূত্র মারফত, যদিও এখনো তার কোনো সরকারি কোনো নেই, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে অ্যাডমিশন করানো হবে এবং সেখানে প্রথমে কথা হয়েছিল যে তারা এমার্জেন্সি ওয়ার্ডে তাকে অ্যাডমিশন করানো হবে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং শারীরিকভাবে
অসুস্থ তিনি, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। দেবাশিস সেনগুপ্ত সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন প্রতিনিধি, আপাতত ধন্যবাদ দেবাশিস তোমাকে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় তার আজকে ভার্চুয়াল হাজিরা দেওয়ার কথা ছিল, উপস্থিত থাকতে পারেননি, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অবশ্যই এই খবর নিয়ে ফিরবো, এছাড়াও আরো অনেক খবর থাকছে, একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবো। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 4 দিনের সফরে সুইজারল্যান্ডে যেতে চলেছেন মোহাম্মদ ইউনূস। তিনি এবার সুইজারল্যান্ড সফরে যেতে চলেছেন। আপনারা জানেন যে একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ রয়েছে এবং সেই সময় মোহাম্মদ ইউনূসের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে মোহাম্মদ ইউনূস তিনি এবার সুইজারল্যান্ডে যেতে চলেছেন, সুইজারল্যান্ড সফরে যাবেন। ডোনাল্ড ট্রাম্প তার শপথ রয়েছে এবং সেই মুহূর্তেই মোহাম্মদ ইউনূসের এই সফর সুইজারল্যান্ডে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে এই নিয়ে এই মুহূর্তে জল্পনা তৈরি হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। আমরা এই নিয়েই কথা বলবো। অঙ্কুর ভট্টাচার্য সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। অঙ্কুরদা, যে বিষয়টা জানতে চাইবো যে মোহাম্মদ ইউনূস তিনি সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ, সেই সময়ই এই মোহাম্মদ ইউনূসের এই সুইজারল্যান্ড সফর কি কারণে, কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিক, এই কারণেই গুরুত্বপূর্ণ 20 তারিখই হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প আমরা জানি যে দুটি বিষয়ে মোহাম্মদ ইউনূসের ওপর বা এই অন্তর্বর্তী প্রশাসনের ওপর তিনি ক্ষিপ্ত ছিলেন। তার কারণ হচ্ছে এই মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যিনি ডেমোক্র্যাট প্রার্থী, তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী, যিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই হিলারি ক্লিন্টনের যথেষ্ট ভালো বন্ধু, এবং সেই সময় হিলারি ক্লিন্টনকে সহযোগিতা করেছিলেন এই মোহাম্মদ ইউনূস। এবং সেক্ষেত্রে এই মোহাম্মদ ইউনূসের জমানায় যখন আমরা দেখেছি সাম্প্রতিক অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে সে দেশের সংখ্যালঘুদের ওপর একের পর এক অত্যাচারের অভিযোগ এসেছিল, সেই সময় ডোনাল্ড ট্রাম্প তার তীব্র প্রতিবাদ করেছিলেন, সেই ঘটনার সমালোচনা করেছিলেন এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী প্রশাসনকে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে সেই বার্তাও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পের সময় যাতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের ওপর যদি কোনো নেতিবাচক পদক্ষেপ করেন, সেই কারণেই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই যে সুইজারল্যান্ডের দাভোসে যাচ্ছেন 4 দিনের সফরে মোহাম্মদ ইউনূস, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 দিনের সফর, আজকে রাত 1টার সময় বাংলাদেশ ছাড়ছেন তিনি, 25শে জানুয়ারি তিনি ফিরে আসবেন এবং 21 তারিখ থেকে শুরু হচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক, যে বৈঠকে এই জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের পাশাপাশি ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন মোহাম্মদ ইউনূস। এবং একই সঙ্গে সেন্ট্রাল যে ব্যাংক রয়েছে, ইউরোপিয়ান ব্যাংক, তাদের যে কর্ণধার, তার সঙ্গেও একটি বৈঠক করবেন। ফলে মার্কিন প্রশাসন যখন খানিকটা হলেও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, তখন ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে কূটনৈতিকভাবে বাংলাদেশকে খানিকটা চাঙ্গা করার চেষ্টা করছেন অন্তর্বর্তী প্রশাসক মোহাম্মদ ইউনূস। শেষ পর্যন্ত তার এই যে পদক্ষেপ, সেটা কতটা গুরুত্বপূর্ণ হয়, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মানির যে সম্পর্ক, সেটা এমন কিছু খারাপ নয়, এবং একই সঙ্গে জার্মানিও যে খুব ভালো চোখে দেখেছে বাংলাদেশের এই সংখ্যালঘু নিধন বা সংখ্যালঘুদের অত্যাচার, এমনটাও নয়। সেখানে ইউনূস কতটা কূটনৈতিকভাবে সফল হন তার এই সফরে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সফরে, অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে, সেদিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। অভিক, ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ভট্টাচার্য, অর্থাৎ 4 দিনের জন্য সুইজারল্যান্ড সফরে যেতে চলেছেন মোহাম্মদ ইউনূস, এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বার্ষিক অনুষ্ঠান রয়েছে, সেই বার্ষিক অনুষ্ঠানেই যোগ দিতে চলেছেন মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিতে চলেছেন প্রেসিডেন্ট পদে, এবং সেই সময়ই মোহাম্মদ ইউনূসের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জল্পনা বাড়াচ্ছে। সেটা দশা, এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবেগ, উদ্বেগ, উত্তেজনা, রাত দখল, প্রতিবাদ, স্লোগানের ঢেউ,
163 দিনের অপেক্ষা, 164তম দিনে বিচার। আরজি করের ধর্ষণ খুনের ঘটনায় সাজা ঘোষণা, আমৃত্যু কারাদণ্ডের সাজা দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সঙ্গে 50,000 টাকা জরিমানা। নির্দেশ শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের। কখনো রাত দখল, কখনো ধর্ণা, আবার কখনো অনশন, মানববন্ধন, অরন্ধন, আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদের এমন অরাজনৈতিক রূপ এর আগে বাংলা দেখেনি। রাজপথে বিচার চেয়ে সাধারণ মানুষের জনজোয়ার, এক তাল এক সুরে একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর। আরজি করে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জাগ্রত হয়েছিল রাজ্য তথা দেশ। টানা আন্দোলন এবং বিচারের অপেক্ষায় 163 দিন পার। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে সাজা ঘোষণা। শিয়ালদা কোর্টে 210 নম্বর রুমে সাজা শোনান বিচারক অনির্বাণ দাস। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর এক ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বিচারকের। 50,000 টাকা জরিমানা, জরিমানার অর্থ দিতে না পারলে আরও 5 মাসের কারাদণ্ডের নির্দেশ। কর্তব্যরত অবস্থায় খুন হওয়ার জন্য 10 লক্ষ টাকা এবং ধর্ষণের জন্য 7 লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ। দোষীর ফাঁসি চেয়েছিলাম, আরজিকর কাণ্ডে রায় শুনে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। সাধারণ মানুষের প্রবেশের অনুমতি ছিল না এদিন। সকাল 10:40 নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে। কোর্ট চত্বরে মোতায়েন করা হয়েছিল বিপুল পুলিশ বাহিনী। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। 80 জন মহিলা পুলিশ আধিকারিকও ছিলেন নিরাপত্তার দায়িত্বে। এদিন নির্যাতিতার পরিবারকে ধর্ষণ ও খুনের ঘটনায় মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক। তবে তা নিতে অস্বীকার করেন নির্যাতিতার বাবা মা। এদিন সঞ্জয়ের আইনজীবী জানান তদন্তে খামতি রয়েছে, তাই ফের তদন্তের আবেদন জানান তিনি, যদিও তাঁর আবেদন খারিজ করে দেন বিচারক। তারিখের পর তারিখ, তবু বিচার মিলছিল না। গত শনিবারের শুনানিতে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর নজর ছিল সোমবারের শুনানিতে। মামলায় ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ডের শাস্তি পেয়েছেন সঞ্জয়। সুবিচার কি মিলল? আন্দোলনকারীদের একাংশের মুখে হাসি থাকলেও একাংশ অখুশি। সঞ্জয়ের সাজায় কিছুটা স্বস্তি মিললেও বিচার কি এখানেই শেষ, নাকি এখান থেকে শুরু আরও এক নতুন লড়াই? কারণ এই রায়ের ভিত্তিতে হাইকোর্টে যেতে পারবে সঞ্জয় রায়। পীযূষ কান্তি নাগ, রিয়া মাঝি ও শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার জেলা সফরের আগেই খুলে গেল কালচিনি, রায়মাটাং ও তোরসা। প্রায় 6 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর সোমবার আনুষ্ঠানিকভাবে বাগান খুলে যায় তোরসা চা বাগানের। রাজ্য সরকারের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি নিয়ম লাগু করে রাজ্যে প্রথম চা বাগান হিসেবে খুলেছে এই চা বাগান। কোনো নোটিশ ছাড়াই বাগান ছেড়েছিল কর্তৃপক্ষ। বকেয়া ছিল শ্রমিকদের কয়েক মাসের বেতনও। বাগানের মালিকের বিল না মেটানোয় একাধিক শ্রমিক মহল্লায় এখন বন্ধ বিদ্যুৎ পরিষেবা। এছাড়াও পানীয় থেকে শুরু করে নানান সমস্যা নিয়ে মাস 6 আগে বন্ধ হয়েছিল তোরসা চা বাগান। বন্ধ থাকায় সমস্যায় পড়ে তোরসা চা বাগানের 662 জন শ্রমিক। তারপরেই রাজ্য সরকারের এসওপি নিয়ম লাগু হয় তোরসা বাগানে। এই এসওপিকে শ্রমিকদের রক্ষা কবচও বলা যায়। কাজে বাগানের লিজ পুনর্নবীকরণ করা ছাড়া উপায় নেই মালিক পক্ষের কাছে। এই নিয়ম লাগু করে রাজ্যে প্রথম চা বাগান হিসেবে খুলেছে তোরসা বাগান। মূলত রাজ্য সরকারের এই নিয়ম অনুযায়ী কোনো বাগান মালিক বাগান বন্ধের 3 মাসের মধ্যে তা না খুললে তার লিজ বাতিল হয়ে যাবে। নতুন নিয়মকে লাগু করে এদিন বাগানে প্রবেশ করে নতুন মালিক।
অবশেষে সোমবার বাগান খুলে যাওয়ায় খুশি সকলেই। নতুন মালিক পক্ষের থেকে চিন্ময় ধর জানান, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আমরা বাগানে এসেছি। খুব শীঘ্র শ্রমিকদের সব প্রাপ্য বকেয়া প্রদান করা হবে, সমস্ত সমস্যার সমাধান হবে। আলিপুরদুয়ার থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।